محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد وعجل ورجل ونهر وقضى উনত্রিশে ডিসেম্বর 2006 শুক্রবার বাগদাদের একটি ছোট্ট কনক্রিটের সেলের ভিতর এমন এক ব্যক্তি বন্দী রয়েছে যার এখানের অবস্থান সম্পর্কে বাইরের কোনো ব্যক্তির ধারণাই নেই। সাদ্দাম হোসেন ঘুম থেকে জেগে ওঠে। সে তখনও জানে না যে তার সাথে নেক্সট দিন কি ঘটতে চলেছে, কিন্তু গার্ডেরা অলরেডি তা জানতে পেরে যায়। সুপার 12 এই এলিট গার্ডেরা যারা সাদ্দামকে নিরাপত্তার মধ্যে রেখেছিল তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে কোলাহল চলছিল। তাদের অফিসারেরা জাস্ট জানিয়ে দেয় খুব জলদি সাদ্দাম হোসেনকে বিল্ডিং 114 থেকে নিয়ে যাওয়া হবে। বিল্ডিং 114 ছিল টপ সিক্রেট ম্যাক্সিমাম সিকিউরিটি আটক কেন্দ্র। এটা বাগদাদের একটা আইল্যান্ডে অবস্থিত। এখানেই সাদ্দাম হোসেন তার জীবনের শেষ সময়টা ব্যয় করে, কিন্তু খুব দ্রুত তাকে ইরাকি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। কিছুদিন আগে তার লয়াররা ভিজিট করতে আসে, তার ফ্যামিলিও তার সাথে দেখা করতে আসে। তাই গার্ডেরা অনুমান করতে পারে যে হয়তো খুব দ্রুত সাদ্দামের শেষ কাউন্টডাউন শুরু হবে, কিন্তু কেউ তাদেরকে ডাইরেক্টলি জানায়নি। প্রায় 3 বছর ধরে মার্কিন সেনারা তার উপর নজর রেখেছিল, তাকে পাহারা দিত, তার সঙ্গে গল্প করত, এমনকি তার সাথে হাসি ঠাট্টাও করত। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সে পৃথিবী থেকে চির বিদায় নেবে। 5 ডিসেম্বর 2006 সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড ঘোষণার পর সে একটা রিকোয়েস্ট করেছিল তাকে যেন ফায়ারিং স্কোয়াড দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক একজন সোলজারের মতো। এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড তার কাছে একটা সম্মানজনক বলে মনে হবে, কিন্তু তার রিকোয়েস্টকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়। 30 ডিসেম্বর 2006 ঈদুল আজহার সূর্যোদয়ের কয়েক ঘন্টা আগে সাদ্দাম হোসেন প্রতিদিনের মতো খুব ভোরে ঘুম থেকে জেগে ওঠে। সে মেঝের উপর বসে উজু করে আর এরপর সে কোরআন পাঠ করা শুরু করে। ভোর 3টায় মৃত্যুদণ্ড কার্যকারী দলের কমান্ডাররা ভিতরে প্রবেশ করে আর গার্ডেদের সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা সাদ্দামকে জানিয়ে দেয় কয়েক ঘন্টার মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাদের সাথে ছিল ফার্স্ট লেফটেন্যান্ট অ্যান্ড্রু জ্যাকসন। তার রিপোর্ট অনুযায়ী মৃত্যুদণ্ডের নিউজটা পাওয়ার পর সাদ্দাম খুব শান্তভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখ মুখে কোনো রকম ভয়ের ছাপ ছিল না, আর সে ইমোশনালিও ভেঙে পড়েনি। সে কেবল জানায় আমাকে এর আগেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাদ্দামকে মৃত্যুদণ্ড ঘোষণার পূর্বে সার্জেন্ট বাগলি তার রেডিওটাকে গোপনে ভেঙে দেয় যাতে সে তার মৃত্যুর নিউজ শুনে মানসিকভাবে না ভেঙে পড়ে। ভোর 3:24 সাদ্দাম স্নান করার জন্য গার্ডেদের রিকোয়েস্ট করে। এরপর গার্ডেরা সাদ্দামকে তার জীবনের শেষ খাবার অফার করে, গ্রিলড চিকেন, অল্প পরিমাণে ভাত, একটা রুটি, কিছু ফল আর 1 গ্লাস জল। কিন্তু সাদ্দাম কেবল জল ছাড়া আর কোনো খাবারে টাচ করেনি। এমনকি তাকে একজন আমেরিকান ডাক্তার ঘুমের ওষুধ দেবার অফার করে যাতে সে ব্যথা অনুভব করতে না পারে, কিন্তু সাদ্দাম জানায় না, আমি ক্লিয়ার মাইন্ড নিয়ে মরতে চাই। এরপর সাদ্দাম জল পান করে আর এক টুকরো রুটি হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে পাখিদের দিকে ছুড়ে দেয়। সে এমনটা ডেলি করত, এই কারণে তার সেলের পাশে পাখিরা ঘুরে বেড়াতো। এরপর সে ফজরের নামাজ আদায় করে আর তারপর আবারও সে মেটাল চেয়ারে বসে কোরআন পড়া শুরু করে। কোরআনের এই কপিটা তার স্ত্রী সাজিদা খায়রালা তাকে গিফট করেছিল। এরপর সে কোরআনটা বন্ধ করে আর বুকে চেপে ধরে বলে ওঠে, এটাই আমার শেষ সঙ্গী। 4টের সময় একজন আমেরিকান ইনচার্জ অফিসার ভিতরে প্রবেশ করে আর সে জানায়, মিস্টার প্রেসিডেন্ট, ইট ইজ টাইম টু গো। সাদ্দাম তার দিকে শান্তভাবে তাকায় আর জানায়, আমি আমার পুরাতন কোটটা পড়তে চাই আর আমি আমার ভাই ব্রাজান ইব্রাহিম আর শাবাবি ইব্রাহিমকে শেষবারের মতো গুড বাই জানাতে চাই। একজন গার্ড অবাক হয়ে জানায়, আমরা তো রুমের ভিতর রয়েছি, এখানে বেশ গরম রয়েছে, কোটের কোনো প্রয়োজন নেই। কিন্তু সাদ্দাম একটা হালকা হাসি দিয়ে উত্তর দেয়, ভোরে বাগদাদের বাতাস খুব ঠান্ডা, তাই আমি চাই না আমার জনগণ ভাবুক তাদের শাসক ভয়ে কাঁপছে। কোটটা পরার পর সে এক এক করে আমেরিকান গার্ডেদের সঙ্গে হ্যান্ডশেক করে। বহুদিন ধরে তাদের সঙ্গে ক্লস কানেকশন থাকার কারণে গার্ডেদের সঙ্গে তাদের সম্পর্কটা একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব টাইপের হয়ে গিয়েছিল। যখন সে কোনো গার্ডেদের ডাকতো সে সবসময় বিনয়ের সাথে বলতো মাই ফ্রেন্ড। এরপর সে তার রোলেক্সের ঘড়িটা খুলে একজন গার্ডের হাতে পরিয়ে দিয়ে বলে, আমার এই ঘড়িটা তোমায় গিফট হিসাবে দিলাম। ইতিমধ্যে সুপার 12 গার্ডেদের সকলেই প্রায় তাকে নিয়ে যাওয়ার জন্য সেলের সামনে জড়ো হয়। সাদ্দাম তাদেরকে দেখে মন্তব্য করে, তোমরা আমার কাছে যে কোনো ইরাকিদের চেয়েও অনেক বেশি পরিবারের মতো হয়ে গেছো, আর তাদের উদারতার জন্য ধন্যবাদ জানাই। সাদ্দাম হোসেনকে একটা আর্মোরেড ভিকেলে তোলা হয়। এরপর তাকে ব্ল্যাক হক হেলিকপ্টারে করে ক্যাম্প জাস্টিসে নিয়ে যাওয়া হবে। ক্যাম্প জাস্টিস বাগদাদের কাদেমিয়া এরিয়ায় অবস্থিত একটি পুরাতন সামরিক গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার। একটা সময় সাদ্দাম বিরোধীদের এখানে বন্দী করে রাখা হতো, কিন্তু এখন এখানেই সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হবে। হেলিকপ্টারে ওড়ার সময় সে জানায়, আমাকে একবার আমার শহর বাগদাদকে দেখতে দাও। সে গার্ডেদের অনুমতি নিয়ে প্রায় 20 বছরের বেশি সময় ধরে শাসন করা তার শহরটাকে শেষবারের মতো তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুটা সময় হেলিকপ্টার রাইডের পর গার্ডেরা তাকে আবারও আর্মোরেড ভিকেলে করে ফাইনাল প্লেসের দিকে নিয়ে আসে। ক্যাম্প জাস্টিসকে চতুর্দিক থেকে ইউএস সোলজাররা ঘিরে রেখেছে আর ভিতরের ফাঁসির মঞ্চকে ইরাকি ফোর্স নিয়ন্ত্রণ করছে।
এরপর আমেরিকানরা সাদ্দাম হোসেনকে ইরাকি অথরিটির হাতে তুলে দেয়, যাতে মৃত্যুদণ্ড কার্যকরটা দেখে মনে হবে এটা একটা ইরাকি অপারেশন। তারা সাদ্দামকে মাওয়াফাক আল রুবাইয়ের হাতে হ্যান্ড ওভার করে, একজন ইরাকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, শিয়া দাওয়া পার্টির প্রাক্তন সদস্য। সাদ্দামের শাসনের সময় তাকে খুব টর্চার করা হয়েছিল, আর এখন সে তার শত্রুকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। এরপর সাদ্দাম হোসেন পুরাতন সামরিক গোয়েন্দা বিল্ডিং এর ভিতর প্রবেশ করে। এই বিল্ডিংটাকে একটা টেম্পোরারি কারাগার বানিয়ে ফেলা হয়। এখানে ফাঁসির মঞ্চ আগে থেকে প্রস্তুত ছিল। এরপর সাদ্দাম ফাঁসির কক্ষে প্রবেশ করে। এখানে একটা আবছা আলো জ্বলছিল, মাঝখানে একটা কাঠের প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে একটা ফাঁসির ট্র্যাপডোর রয়েছে, আর উপরে ঝুলছে 39টা গিট বিশিষ্ট একটা মোটা দড়ি। 1991 সালে গালফ ওয়ারের সময় সেম সংখ্যক মিসাইল সাদ্দাম হোসেন ইসরায়েলের তেল আবিবে লঞ্চ করেছিল। ফাঁসির মঞ্চের এই ঘটনাটাকে সাদ্দাম হোসেনের লয়ার খালিদ আল দুলাইমি একটি ইন্টারভিউতে পাবলিশ করে। তাকে একজন আই উইটনেস সবকিছু শেয়ার করেছিল। সে জানায় সাদ্দাম হোসেনের হাত পা বাঁধা ছিল, কিন্তু তার মধ্যে কোনো রকম ন্যূনতম ভয়ের চিহ্ন ছিল না, অথচ সে কোনো চেতননাশক ওষুধ খায়নি। এরপরে ভিতরে একজন বিচারক সাদ্দাম হোসেনের অভিযোগগুলোকে জোরে জোরে পড়তে শুরু করে, আর তখন সাদ্দাম চিৎকার দিয়ে বলতে থাকে, আমেরিকার মৃত্যু হোক আর ফিলিস্তিনি দীর্ঘজীবী হোক। অন্যদিকে সেখানে উপস্থিত সাদ্দাম বিরোধীরা মুক্তাদা মুক্তাদা বলে চিৎকার করতে থাকে। মুক্তাদা আল সাদার ছিল একজন পাওয়ারফুল ইরাকি শিয়া ধর্মগুরু, যিনি সাদ্দামের কঠোর বিরোধিতা করেন। আসলে তারা সাদ্দামকে অপমান করতে চেয়েছিল। খালিদ আল দুলাইমির রিপোর্ট অনুযায়ী মুক্তাদা আল সাদার সেখানে উপস্থিত ছিল। সে নিজে হাতে সাদ্দামের গলায় ফাঁসির দড়ি পরায়। ফাঁসির গিটটা ঠিকঠাক আছে কিনা সে বারবার চেক করে দেখে, আর তারপর পেছনে সরে আসে। একজন সাদ্দাম বিরোধী চিৎকার দিয়ে বলে ওঠে, সাদ্দাম তুমি নরকে যাও। উত্তরে সাদ্দাম বলে, সেই নরকটা তো এখন ইরাক। এরপর সে শাহাদা পাঠ করতে শুরু করে, আর তখনই পায়ের নিচে থাকা ট্র্যাপডোরটাকে খুলে দেওয়া হয়, আর সাদ্দাম সোজা গর্তে গিয়ে পড়ে। কিন্তু এরপর কি ঘটেছিল তা আজও একটা বিতর্কের বিষয় রয়ে গেছে। একটি রিপোর্ট অনুযায়ী ফাঁসির দড়িটা ছিল খুবই বড়। সাদ্দাম হোসেনের পা গ্রাউন্ডে টাচ হচ্ছিল, আর তখনও সে জীবিত ছিল। কিন্তু সেখানে উপস্থিত থাকা শিয়াপন্থীর লিডাররা তাকে লাথি মারতে থাকে। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ছুরি দিয়ে তারা আঘাত করতে থাকে। এরপর তার মৃতদেহটাকে আবারও ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়, আর এই দৃশ্যটাকে তারা রেকর্ড করে, যাতে দেখে মনে হবে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদিকে ঠিক 6টার সময় বাইরে গান ফায়ারের শব্দ শোনা যায়। তবে এটা কোনো অ্যাটাক ছিল না, এটা ছিল সাদ্দাম বিরোধীদের এক উন্মাদ সেলিব্রেশন। তারা এই মুহূর্তটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আসছিল। সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার লাশকে দাফন করা নিয়ে একটা বড় সমস্যা দেখা দেয়। তার ডেড বডিকে ইউএস ফোর্স ক্যাম্প জাস্টিস থেকে সরিয়ে দেয়, আর 24 ঘন্টার মধ্যে সাদ্দামের ডেড বডিকে তার জন্মভূমি আল আউজায় ট্রান্সফার করে দেয়। আল আউজা টিকরিতের কাছাকাছি একটি গ্রাম, আর রাতের অন্ধকারেই তাকে দাফন করে দেওয়া হয়। তার জানাজা কোনো বড় পাবলিক ইভেন্টের মতো ছিল না। একটি হলের ভিতর তার কিছু ফ্যামিলি মেম্বার, কিছু ধর্মগুরু আর কিছু লোকাল ট্রাইব উপস্থিত ছিল। সাদ্দামের লয়ার আল দুলাইমির রিপোর্ট অনুযায়ী সাদ্দামের লাশ দাফনের পর ঘটে এক আজব ঘটনা। তার কবরের কাছে মেন জলের পাইপটা হঠাৎ ভেঙে যায়, আর কবরস্থানের চত্বরে জলের স্রোত বইতে শুরু করে। দুলাইমির মতে এটা ছিল পরিকল্পিত, কারণ সাদ্দাম বিরোধীরা হয়তো পাবলিক প্রদর্শনীর জন্য তার দেহকে কবর থেকে তুলে নিত। তাই তার ফ্যামিলি মেম্বাররা দ্রুত সাদ্দামের দেহকে সেখান থেকে বের করে নেয়, আর আল আউজা থেকে সরিয়ে অন্য একটা গোপন জায়গায় দাফন করে দেয়।